ঈদ সামনে রেখে দিনাজপুরের দর্জিপাড়ায় ক্রেতাদের ভিড় বাড়ছে, পোশাকের অর্ডার, নির্ঘুম রাত কাটছে কারিগরদের। জ্বালানি তেলের সংকটে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ। নগরীর বিভিন্ন এলাকায় বাড়ছে জনদুর্ভোগ, দুর্গন্ধ চরমে। তামাকের দখলে ফসলি জমি, লাভের আশায় খাদ্যশস্য ছেড়ে তামাক চাষে ঝুঁকছেন লালমনিরহাটের কৃষকরা। ঈদ যাত্রায় যানজট কমাতে কুমিল্লা মহাসড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরানো হয়েছে বাল্ব কাউন্টারও। এবং ফেনীর ছাগলনাইয়ায় কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত আরো দুইজন। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের দর্জিপাড়া ও কাপড়ের দোকানগুলোতে জমে উঠেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শহরের বাহাদুর বাজার ও মালদহপট্টি এলাকার দর্জিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও থ্রি পিসের অর্ডার বেশি আসায় অনেক দোকানে মৌসুমি কারিগরও নিয়োগ দেওয়া হয়েছে। ক্রেতাদের কাছে দাম বাড়ায় আগের তুলনায় অর্ডার কিছুটা কমলেও কাজের চাপ ততটাই বেড়ে গেছে যে অনেক সময় কারিগররা সেহরি পর্যন্ত দোকানে থেকে সেলাই করছেন। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই শহরের দর্জিপাড়া এখন সেলাই মেশিনের শব্দে জীবন্ত। বিস্তারিত জাগটিস রিপোর্টে। থেকে এবার ভালো কাজ পাইছি। পবিত্র ঈদ উল ফিতর ঘনিয়ে আসতেই দিনাজপুর শহরের দর্জি ও থান কাপড়ের দোকানগুলোতে জমে উঠেছে কেনাবেচা। নতুন পোশাক তৈরির জন্য ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। তবে আগের তুলনায় কাপড়ের দাম ও সেলাই মজুরি বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। শহরের বাহাদুরপুর বাজার ও মালদহপট্টি এলাকার বিভিন্ন মার্কেট ও টেইলার্স ঘুরে দেখা যায় এমন চিত্র। এই দুটি এলাকাকে দিনাজপুরের কাপড় ও দর্জি ব্যবসার প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়। ঈদ সামনে রেখে এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পোশাক তৈরির কাজ। দর্জির দোকানগুলোতে একদিকে সেলাই মেশিনের অবিরাম শব্দ, অন্যদিকে চলছে মাপ অনুযায়ী কাপড় কাটা ও নতুন অর্ডার নেয়ার ব্যস্ততা। মালিকরা জানান শবে বরাতের পর থেকেই অর্ডারের চাপ বাড়তে থাকে। এবারও 24 থেকে 25 রমজান পর্যন্ত অর্ডার নেওয়া হবে বলে জানালেন তিনি। ঈদের সময় যে কোটের কাজটা, এই কাজটা হচ্ছে গিয়ে আমাদের সচরাচর কিন্তু হয় না। তবে আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমরা কোটের কাজটা মোটামুটি ভাবে কিন্তু পাচ্ছি। তবে গতবার থেকে এবার ভালো কাজ পাইছি। মালিকদের ভাষ্য, ক্রেতাদের পছন্দ অনুযায়ী পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও থ্রি পিসের অর্ডার বেশি আসছে। কাজের চাপ সামলাতে অনেক দোকানে মৌসুমি কারিগরও নিয়োগ দেওয়া হয়েছে। তবে দাম বাড়ায় আগের তুলনায় অর্ডার কিছুটা কমেছে বলেও জানান তারা। আগের মতো আর কি নাই, যদিও এখন অনেক বড় বড় এখানে গার্মেন্টস হয়েছে, সেলাইয়ের আর কি রেটও বেশি। সবচেয়ে বড় কথা হলো যে মানে কাজ কম আমাদের, বুঝছেন, যেটা কাজ দরকার সেই কাজটা আমরা পাই না। আমি এখানে হচ্ছে আমার আব্বুকে সহযোগিতা করতে আসছি। আমি লেখাপড়ার পাশাপাশি আমি হচ্ছে আমার আব্বুকে সহযোগিতা করি এবং হচ্ছে আমার আব্বুর সহযোগিতাও হয়। আমার হচ্ছে এই কাজটা করতে ভালো লাগে। কারিগরদের মতে ঈদের আগে কাজের চাপ এতটাই বেড়ে যায় যে অনেক সময় সেহরি পর্যন্ত দোকানে থেকেই কাজ করতে হয়। ডেলি সেলাই আমরা 5টা করে, শার্ট সেলাই 10টা করে। আমাদের দৈনিক ইনকাম হচ্ছে 1000 টাকা। প্রায় 14 বছর ধরে এই কাজ করতেছি। আগের তুলনায় এই কাজটা আজকে এবার আছে মোটামুটি, কিন্তু গতবার একটু বেশি ছিল, আর আগের তুলনায় এবার একটু কমে আমার মনে হচ্ছে। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাই দিনাজপুরের দর্জিপাড়ায় এখন চলছে সময়ের সঙ্গে দৌড়। সেলাই মেশিনের শব্দে জেগে আছে পুরো এলাকা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তেলের সংকটের কারণে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গত 2 দিন ধরে রাশিকের কোনো ময়লা তাদের নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে ফেলা হচ্ছে না। ফলে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা জমে জনদুর্ভোগ বেড়েছে। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যেই তারা এই সমস্যার সমাধান করে ময়লা অপসারণ শুরু করবে। রাশিকের বর্জ্য পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না থাকায় নিয়মিতভাবে ময়লা অপসারণ করা সম্ভব হচ্ছে না। এতে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও ডাস্টবিনে বর্জ্য জমে থাকছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও আবার সেকেন্ডারি পয়েন্ট থেকে প্রধান সড়কেও ছড়িয়ে পড়েছে ময়লা।
রাজশাহী নগরের সিটি বাইপাস এলাকার ঘোড়া চত্বরের সেকেন্ডারি পয়েন্টের সামনে ময়লার বুঁদ পুরোটাই ভর্তি। এমনকি প্রধান সড়কের একপাশের অনেকটা পথই ময়লায় ছড়িয়ে আছে। একই অবস্থা রাজশাহী অফ সেকেন্ডারি পয়েন্টের। এছাড়াও ময়লা অপসারণ না হওয়ায় বাড়ি বাড়ি থেকেও সংগ্রহ করা হচ্ছে না ময়লা। এদিকে নগরবাসী দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘ সময় ধরে ময়লা পড়ে থাকলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন বলেন, জ্বালানি তেলের সরবরাহ না থাকায় গতকাল শুক্রবার থেকে আমাদের নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে ময়লা অপসারণ বন্ধ ছিল। লাভের আশায় খাদ্যশস্য ছেড়ে বিষবৃক্ষ তামাকের দিকে ঝুঁকছেন কৃষকরা। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটে দিন দিন বাড়ছে তামাক চাষের বিস্তার। কোম্পানি অগ্রিম টাকা, বীজ আর নিশ্চিত বাজারের লোভে ধান, ভুট্টা বা ডালের মতো প্রয়োজনীয় ফসল বাদ দিয়ে তামাক আবাদ করছেন চাষিরা। এতে একদিকে জমির উর্বরতা কমছে, অন্যদিকে বাড়ছে শিশু ও শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি। বিস্তারিত জাগো-ডেস্ক রিপোর্টে। লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ সমতল ভূমি আর তিস্তার চরাঞ্চল এখন ছেয়ে গেছে তামাকের সবুজ পাতায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত মৌসুমে জেলায় ৯,৩০০ হেক্টর জমিতে তামাক চাষ হলেও চলতি ২০২৫-২৬ মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫,৫৭৫ হেক্টরে। বর্তমানে তা আরও বেড়ে প্রায় ১৮,৮২৫ হেক্টরে পৌঁছেছে। বিশেষ করে আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার চরাঞ্চলের মাইলের পর মাইল জমি এখন তামাক চাষের দখলে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন তামাক কোম্পানি কৃষকদের অগ্রিম ঋণ, সার, বীজ ও নিশ্চিত বাজারের প্রলোভন দেখিয়ে তামাক চাষে উৎসাহিত করছে। বাবারে, এখন আমাদের লাভ হয় দেখি, এই জন্য আমরা মনে করি চাষি যেটা আছি আমরা লাভের বিনিময় থেকে তারপরে তো মনে করি আমাদের তামাক আবাদ করি। লাভ না হলে তো আমরা তামাক আবাদ করতাম না। কৃষকদের দাবি, কোম্পানি সব ধরনের সহায়তা দেয়ায় তামাক চাষে ঝুঁকি কম। তবে কৃষি বিভাগের কাছ থেকে বিকল্প ফসলের জন্য তেমন সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে অনেকেই তামাক চাষ করছেন। ওরা চারিনা পয়সাও দেয়নি আমাদের, চারিনা পয়সাও দেয় না, ওদের মনে করেন বীজও পাই না, কোনো কিছু পাই না। লাভ নাহলে কিভাবে আমরা চাষ করবো? ওদের নিয়ে কি করবো বলেন? যেখানে সুবিধা হয় সেখানে আমাদের চাষ করি। বৃহত্তর রংপুরের ভিতরে তো মেইন আবাদ হইল তামাক। চাষি যে 10 টাকা পায় কিন্তু তামাক হতে পায়। তামাক চাষের এই বিস্তারের সঙ্গে বাড়ছে শিশু শ্রমের ঝুঁকিও। স্কুল শেষে বা পড়াশোনা বাদ দিয়ে অনেক শিশুই এখন তামাক পাতা ভাঙা, শুকানো এবং প্রক্রিয়াজাতকরণের কাজে যুক্ত হচ্ছে। তামাক তো নেকেই, তামাক সিগারেট তো নেকে ক্ষতিকর, হেতু করে নেকে না। ফির উপরে ভ্যাট বেশি, ট্যাক্সও বেশি। না, এটা তো লাভজনক আছে, আমরা তো লাভের জন্যই করি। তারপরে খরচও আছে, একবার যে লাভ হয় সেটা কোন না। চিকিৎসকদের মতে, তামাক গাছের কাঁচা পাতার রস ও প্রক্রিয়াজাতকরণের সময় নির্গত নিকোটিন শিশুদের ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তামাক চাষ জমির উর্বরতা কমিয়ে দেয় বলেও সতর্ক করছেন কৃষি কর্মকর্তারা। তাই কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। তামাক যখন সংগ্রহ করে শুকানোর পরে তারা একটা 8,000 থেকে 10,000 টাকা প্রতি মন বিক্রি করতে পারে। এটা একটা নিশ্চয়তা পায় তারা কোম্পানির কাছ থেকে, যার কারণে তারা তামাকের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। তবে এতে করে তামাক উৎপাদন করার ফলে তাদের কিন্তু শারীরিক, পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এমন দেখা যাচ্ছে যে তামাকে কৃষক নিজে, তার স্ত্রী, তার ছেলে মেয়ে বা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজ করে, এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি তামাক থেকে রিমুভ করার জন্য, দূরে থাকার জন্য। অল্প সময়ে নগদ লাভের আশায় তামাকের দিকে ঝুঁকছেন কৃষকরা, কিন্তু সেই লাভের আড়ালেই তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ ক্ষতি আর ভবিষ্যৎ প্রজন্মের অনিশ্চয়তা। এখন প্রশ্ন, এই বীজ বৃক্ষের বিস্তার থামাতে কতটা কার্যকর উদ্যোগ নেওয়া হবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঈদযাত্রায় যানজট ও মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় মহাসড়কের উভয় পাশে ফুটপাত ও সড়ক দখল করে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করা শতাধিক দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টার উচ্ছেদ করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় বলেন, পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরে যানজট প্রবণ। আসন্ন ঈদে এই জট আরও বাড়তে পারে, যা ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে। তাই জেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং বিআরটিএর যৌথ উদ্যোগে সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চলাচল কিছুটা স্বস্তিদায়ক হবে। অভিযানে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক আলম সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেনীর ছাগলনাইয়ায় কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হোনা মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোনা মিয়া পূর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি যুব দলের কর্মী ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষি জমির মাটি কেটে নিয়ে আসছিল। এই নিয়ে কয়েকদিন ধরে পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় বিএনপি সমর্থিত দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার গভীর রাতে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিন সুজন ও নূর আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাগলনাইয়া থানার ওসি কামরুল ইসলাম জানান, মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 7 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগে 2 নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকালে হাসপাতালের 4র্থ তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শেফালী বেগম এবং বরিশাল নগরীর কাশীপুর এলাকার হেলেনা বেগম। তারা দুজনেই ইএনটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। স্বজনদের দাবি, শেফালী বেগম গালে টিউমার জাতীয় সিস্ট এবং হেলেনা বেগম থাইরয়েডের সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার তাদের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ভুলক্রমে তাদের শরীরে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুজনের অবস্থার অবনতি হয় এবং তারা মারা যান বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। তবে অভিযুক্ত নার্স জানান, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী তিনি ইনজেকশন দিয়েছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AK মশিউল মুনির জানান, অপারেশনের আগে অ্যানেস্থেশিয়া ইনজেকশন দেওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাটি তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারের শান্ত সবুজ পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে 417 বছরের পুরনো ঐতিহাসিক আতিয়া মসজিদ। সুলতানি ও মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব সমন্বয়ে নির্মিত এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার এক মূল্যবান নিদর্শন। 1609 সালে জমিদার বায়েজিদ খানের ছেলে সাইদ খান পন্নী মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির 4 কোণে অষ্টকোণাকৃতির মিনার ও ছাদের গম্বুজের নকশা বিশেষভাবে আকর্ষণীয়। একসময় দেশের 10 টাকার পুরনো নোটেও ছিল এই মসজিদের ছবি। স্থানীয়রা মনে করছেন, এটিকে আরও সংরক্ষণ করা প্রয়োজন এবং জাতীয় মুদ্রায় পুনরায় জায়গা দেওয়া উচিত। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শান্ত সবুজ পরিবেশে দাঁড়িয়ে আছে 4 শতাব্দীরও বেশি পুরনো এক ঐতিহাসিক স্থাপনা, আতিয়া মসজিদ। সময়ের বহু ঝড় ঝাপটা পেরিয়ে এই প্রাচীন মসজিদ আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। সুলতানি ও মোগল স্থাপত্যশৈলীর অপূর্ব সমন্বয়ে নির্মিত এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার এক মূল্যবান নিদর্শন। 1609 সালে জমিদার বায়েজিদ খান পন্নীর ছেলে সাইদ খান পন্নী মসজিদটি নির্মাণ করেন। প্রায় 400 বছরের পুরনো এই স্থাপনাটি তার অনন্য কারুকাজ, টেরাকোটার নকশা ও গম্বুজ শোভিত নকশার জন্য বিশেষভাবে পরিচিত। প্রায় 59 ফুট দৈর্ঘ্য ও 40 ফুট প্রস্থের মসজিদটির 4 কোণে রয়েছে অষ্টকোণাকৃতির মিনার, আর ছাদের ওপর দৃষ্টিনন্দন গম্বুজ স্থাপনাকে দিয়েছে আলাদা সৌন্দর্য।
একসময় বাংলাদেশের পুরনো 10 টাকার নোটেও ছিল এই ঐতিহাসিক মসজিদের ছবি, যা এটিকে সারা দেশে বিশেষভাবে পরিচিত করে তোলে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এই স্থাপনাটি দেখতে দেশ বিদেশের বহু দর্শনার্থী ছুটে আসেন। এটা ঐতিহ্যবাহী আটিয়া জামে মসজিদ। এই মসজিদ আগে 10 টাকার নোটে ছিল, এখন নাই। আমরা সবাই আশাবাদী যে আটিয়ার লোকজন, সর্বস্তরের লোকজন, যে 10 টাকার নোটে আবার হবে, আমরা সবার কাছে প্রত্যাশিত। আটিয়া জামে মসজিদ অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যশালী একটি মসজিদ। কোরিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী এটার স্থাপত্য নির্মাণ করেছিলেন। আমরা চাই এই মসজিদটা যেন আগামীতে 10 টাকার নোটের যে ছিল সেই মসজিদটা যেন আবার 10 টাকার নোটে আসে। অনেক জায়গা থেকে তো লোক আসে, আইসাই এখানে যে বলে যে এইটাই সেই 10 টাকার নোটের মসজিদ না, এটা বলে অনেক লোকে। আমরা এটা সারাদিন থাকি, চাই যে এটা আবার হোক। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক এই মসজিদটিকে আরও সংরক্ষণ ও সংস্কার করা প্রয়োজন। আমাদের এই মসজিদটা জিয়া রহমানের আমলে 10 টাকার নোটের মসজিদে ছিল। আমাদের দাবি, যেহেতু আবার জিয়া রহমান সরকার আবার এসেছে, আমাদের এই 10 টাকার নোটে যেন এই টাকা মসজিদের ছবি আসে, এটা আমাদের প্রত্যাশা। দেশি বিদেশি যারা আসেন তাদের একটাই দাবি যে এই যে মানের যে মসজিদটা সংস্কার সে মানের নাই। তাদের একটাই দাবি যে এই মসজিদটা যেন আবার নতুন করে আরো সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করে সরকার। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে আবারও জাতীয় মুদ্রায় এর স্থান ফিরে পাওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদ সামনে রেখে দিনাজপুরের দর্জি পাড়ায় ক্রেতাদের ভিড় বাড়ছে, পোশাকের অর্ডার, নির্ঘুম রাত কাটছে কারিগরদের। জ্বালানি তেলের সংকটে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ, নগরীর বিভিন্ন এলাকায় বাড়ছে জনদুর্ভোগ, দুর্গন্ধ চরমে। তামাকের দখলে ফসলি জমি, লাভের আশায় খাদ্যশস্য ছেড়ে তামাক চাষে ঝুঁকছেন লালমনিরহাটের কৃষকরা। ঈদযাত্রার যানজট কমাতে কুমিল্লা মহাসড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরানো হয়েছে বাস কাউন্টারও। এবং ফেনীর ছাগলনাইয়ে কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত আরো 2 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।